আসসালামু আলাইকুম। নতুন একটা যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে। আজকে 17ই ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন একটা গণতান্ত্রিক ধারা প্রবাহের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন 20 দলীয় জোট এবং তাদের মন্ত্রিসভা এবং সংসদ সদস্য তারা শপথ গ্রহণ করতে যাচ্ছে। তো এই যে বিপ্লব পরবর্তী সরকার ব্যবস্থা এবং একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার যাকে বলা হয়ে যাচ্ছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ 18 মাস রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং ভেঙে পড়া একটা রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করার জন্য তারা দায়িত্ব গ্রহণ করেছিল। 2024 সালের জুলাই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থান পরবর্তী সময়ে। তো চলেন আমরা জেনে নিই যে 2024 সালের আগস্ট মাসে ক্ষমতা গ্রহণ করা ইউনূস সরকারের কতটুকু সাফল্য এবং ব্যর্থতা রয়েছে এবং তারা তাদের কাজ রাজনৈতিক সংস্কার এবং অন্যান্য সকল বিষয়ের সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরিতে কতটুকু ভূমিকা পালন করেছে এবং তারা সেক্ষেত্রে কতটুকু সফল। গতকালকে 16ই ফেব্রুয়ারিতে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন। তিনি সেখানে উল্লেখ করেন যে আমরা যখন ক্ষমতায় আসি, অর্থাৎ আমরা যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, তখন এই রাষ্ট্র ব্যবস্থা একেবারে অকার্যকর, ভেঙে পড়া অর্থনৈতিক ব্যবস্থা, ভেঙে পড়া প্রশাসনিক ব্যবস্থা, এরকম একটা নাজুক অবস্থা ছিল, যেখান থেকে এই রাষ্ট্রকে মোটামুটি একটা সঠিক পথে চালানো এটা অত্যন্ত কঠিন ছিল। কারণ সেখানে থানায় পুলিশ ছিল না বা অন্যান্য প্রশাসনিক বা অন্যান্য সমস্ত সেক্টর কিন্তু একেবারে ভেঙে পড়েছিল। সেই অবস্থা থেকে খুবই দৃঢ়তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ধীরে ধীরে পর্যায়ক্রমে রাষ্ট্র ব্যবস্থাকে যতটুকু সংস্কারের মধ্যে দিয়ে নিয়ে এসেছে, এই ভেঙে পড়া রাষ্ট্রকে যতটুকু পুনর্গঠন করার চেষ্টা করেছে, এটা অভাবনীয় সাফল্য। কারণ হচ্ছে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং তাদের উপদেষ্টা পরিষদ মানে শপথ গ্রহণের পরবর্তী সময় থেকেই এই রাষ্ট্রের কিছু দুর্বৃত্তায়ন বা দুর্বৃত্তের রাজনীতি শুরু হয়ে যায় ওই মুহূর্তে, সেটা হোক পতিত ফ্যাসিস্ট সরকারের তত্ত্বাবধানে অথবা তাদের সহায়তায় সরকারকে বিব্রত করার জন্য প্রচুর পরিমাণে আন্দোলন কিন্তু এই সরকারের অধীনেই হয়েছে। এমন কোনো দিন কি আপনারা খুঁজে পান যে দিনে যমুনার সামনে অথবা শাহবাগ অবরোধ করে কোনো না কোনো সংস্থা বা কোনো কোনো সংগঠন অথবা কোনো না কোনো রাষ্ট্রীয় সংগঠন সেখানে আন্দোলন করেনি তাদের বেতন বোনাস বা বিভিন্ন দাবি দেওয়াকে কেন্দ্র করে? পাওয়া যাবে না। তাহলে এতটুকু বিব্রতকর অবস্থার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলতেছি না তারা পুরোটাই সফল, যতটুকু সফল হয়েছে ততটুকু কি যথেষ্ট নয়? তাদেরকে আমরা কতটুকু সময় দিয়েছি এই উপদেষ্টা পরিষদকে, তাদেরকে কতটুকু সহায়তা আমরা করেছি? কিছুই করতে পারিনি। কারণ এমন একটা অবস্থা তৈরি করেছি যখন সারাক্ষণ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন সারাক্ষণ এই ইউনূস সরকারকে প্রেশারাইজড করেছে, তাদেরকে তাদের যে মনোযোগ সেটাকে বিঘ্ন ঘটানোর জন্য সর্বোচ্চ প্রয়াস চালিয়েছে। দেখেন, ভেঙে পড়া অর্থনীতিতে বেতন বোনাসের দাবিটা একবারে সম্পূর্ণই অযৌক্তিক ছিল। বিভিন্ন ধরনের চুক্তিভিত্তিক নিয়োগকারীরা তাদেরকে পার্মানেন্ট করার জন্য অথবা বিভিন্ন পে স্কেল দাবিতে অথবা বিভিন্ন ধরনের বেতন বাড়ানোর বিভিন্ন ধরনের বা তাদের যে স্কেল আছে সেই স্কেলকে আপগ্রেড করার জন্য এই ধরনের দাবি দেওয়া তাদেরকে করা হয়েছে। এছাড়া বৈদেশিক যে অসহযোগিতা সেটার কিন্তু বিষয় ছিল। কারণ একটা বিষয় উপদেষ্টা পরিষদ বারংবার বলেছে যে আওয়ামী লীগ সরকার কিছু চুক্তি করেছে যে চুক্তিগুলো একেবারে বাংলাদেশের জন্য অসামঞ্জস্যপূর্ণ, যেটা বাংলাদেশের জন্য একেবারেই ক্ষতিকর এবং বাংলাদেশের সাথে সমতার ভিত্তিতে করা হয়নি। কিছু কিছু চুক্তি, বিশেষ করে আদানির সাথে যে বিদ্যুৎ প্রকল্প নিয়ে চুক্তি হয়েছে, সেই চুক্তি নিয়ে কিন্তু আন্তর্জাতিক আদালতে পর্যন্ত এই ইউনূস সরকার গিয়েছে, কারণ এই চুক্তিটা একেবারে অসমতার ভিত্তিতে করা হয়েছে। তো আমরা টোটাল ব্যাপারটাকে যদি এই 1.5 মাসকে অর্থাৎ 18 মাসকে আমরা ডায়াগনোসিস করি যে ইউনূস সরকার কতটুকু সফল, আমি বলবো এত প্রেশারের পরও ইউনূস সরকার অনেকটা সফল। আমি বলতেছি না 100% সফল, কিন্তু 90% সফল আমরা বলতে পারি। কারণ বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে এই ধরনের একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, যেখানে দুইটা দল, সরকার দল এবং বিরোধী দল, তারা নিজেদেরকে এবং নিজেদের মধ্যে বলাবলি করছে, মূলত আমি যতটুকু দেখেছি বা শুনেছি যে না, মোটামুটিভাবে কিন্তু যতটুকু শঙ্কা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্যান্য বিষয়গুলো, সেক্ষেত্রে ইউনূস সরকার অনেকটাই সফল একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন দেওয়ার যে প্রতিশ্রুতি তারা করেছিল সেক্ষেত্রে। এখন
অন্যান্য বিষয়গুলোতে অর্থনৈতিক বা নিরাপত্তা এই বিষয়গুলোতে অনেকটা সফল হয়নি তারা। কারণ হচ্ছে দেখেন, মানে 24-এ আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তীতে বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। থানা থেকে অনেক পুলিশ পালিয়ে যায়, পুলিশের অসহযোগিতা, মানুষের মধ্যে ক্ষুব্ধ একটা প্রতিক্রিয়া এবং মানুষের মধ্যে হানাহানি অনেকাংশে বেড়ে যায়, বিশেষ করে ডাকাতি মাকাতি এইসব বিষয়গুলো প্রচুর পরিমাণে। সেক্ষেত্রে সেটা দমাতে কিন্তু অনেকটা ব্যর্থ হয়েছে, যদিও তারা নতুন একটা পন্থা অবলম্বন করেছিল যে এইখানে তারা হচ্ছে একটা নিরাপত্তা উপদেষ্টা, কিন্তু ডক্টর খলিলুর রহমানকে তারা নিয়োগ দেয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি, কারণ প্রতিরক্ষা সেক্টরটা সবসময় প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার অধীনেই থাকে। কিন্তু এক্ষেত্রে তারা ব্যতিক্রম করেছে, বিদেশ থেকে একজনকে নিয়ে এসে তারা নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব তাদেরকে দিয়ে থাকে। আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ডক্টর ইউনূসের ম্যাজিকে, কারিশমেটিকে বিভিন্ন প্রতিভাবান লোক কিন্তু বাংলাদেশ সরকারে এসে যোগ দেয় এবং এই সরকারের অধীনে তারা কাজ করতে অঙ্গীকারবদ্ধ হয়। ডক্টর আশিকুর রহমান অন্যতম, যে একজন অর্থনীতিবিদ এবং বিডার পরিচালক হিসেবে নিয়োগ পায়। সে সিঙ্গাপুরের একটা জনধন্য কোম্পানিতে, মাল্টিনেশনাল কোম্পানিতে খুব ভালো অবস্থানে ছিল। এছাড়া অন্যান্য অনেক লোক আছে যারা হচ্ছে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসে বিভিন্ন সংস্থার দায়িত্ব নেয়, কারণ তারা বুঝেছিল যে 24 পরবর্তী সময়ে বাংলাদেশকে পুনর্নির্মাণে, বাংলাদেশকে নতুন করে নির্মাণ করার জন্য এই তাদের এই মেধাটা কার্যকর ভূমিকা পালন করতে পারে। কিন্তু এই মুহূর্তে যেহেতু বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার এসেছে, এই সরকারের ভূমিকাটা কেমন হবে, 24 পরবর্তী সময় ভঙ্গুর অর্থনীতিকে রক্ষা করার জন্য ইউনূস যতটুকু ভূমিকা পালন করছে, এই তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকার সেটা করবে কিনা, বা তাদের যে কার্যক্রম বা সংস্কার কার্যক্রম তারা করেছে উপদেষ্টা পরিষদ, সেই সংস্কারকে তারা রাখবে কিনা, নাকি সেই সংস্কারকে বিএনপির অনেক নেতা কিন্তু অলরেডি বলেছিল যে এই সরকার যে সকল সংস্কার করেছে সেগুলো ডাস্টবিনে আমরা ফেলে দিব, সেটা করবে কিনা সেটাও দেখার বিষয়। তবে তারেক রহমান মোটামুটি এখন এই মুহূর্তে পরিণত একজন রাজনীতিবিদ, অত্যন্ত ম্যাচিউর একজন রাজনীতিবিদ। তাদের অ্যাক্টিভিটিস এবং কথাবার্তায় তারা কিন্তু আমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছে ডক্টর তারেক রহমান। কারণ বাংলাদেশের ইতিহাসে প্রথম বিরোধী দলের নেতৃবৃন্দের বাসায় যাওয়া এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং তাদেরকে অঙ্গীকার করা যে আমরা মিলেমিশে একটা বাংলাদেশ গড়ব, এটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম যেটা তারেক রহমান করেছে। তো আমরা আশা করব যে তিনি যে মন মানসিকতা নিয়ে এই রাজনীতিটা, পরিবর্তনের রাজনীতি শুরু করলেন, এটার সুফল বাংলাদেশ পাবে এবং বাংলাদেশের যে সকল জনগণ রয়েছে তারা যে আশায় বুক বেঁধেছিল যে আমরা নতুন একটা বন্দোবস্ত পাবো, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত, নতুন সরকার ব্যবস্থা, নতুন দেশ যেখানে হানাহানি এবং দুর্নীতি, কারণ আমরা জানি যে প্রিভিয়াসলি বিএনপির রেকর্ড কিন্তু খুবই খারাপ। বিএনপি 3বার রাষ্ট্র ক্ষমতা থেকেছে, সেখানে দুর্নীতির একটা মহা উৎসব চলেছে। আশা করব তারেক জিয়া যে ধরনের বার্তা আমাদের দিচ্ছেন সেখানে দুর্নীতির কোনো স্থান হবে না, তাদের মন্ত্রিপরিষদে দুর্নীতিপরায়ণ কোনো ব্যক্তিও স্থান পাবে না। অলরেডি তারা মন্ত্রিপরিষদ সিলেক্ট করেছে কিছু তরুণ এবং প্রবীণের নেতৃত্বে তারা মন্ত্রিপরিষদ সাজিয়েছে। আশা করবে এই মন্ত্রিপরিষদ বাংলাদেশকে বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে, যেখানে ডক্টর ইউনূস এমন একটা সময় এই বাংলাদেশের হাল ধরেছিল যে হালটা না ধরলে হয়তো বাংলাদেশ একেবারে অন্ধকার গহীনের মধ্যে চলে যেত। সেখান থেকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তিত্ব, যিনি আমাদের বাংলাদেশের হাল ধরে আমাদেরকে এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে। এবং তাদের মন্ত্রিসভা নিয়ে প্রচুর পরিমাণে নেগেটিভ পজিটিভ থাকলেও, কথা থাকলেও বা সমালোচনা থাকলেও, আমরা আশা করবো যে তাদের কাজ নিয়ে সমালোচনা থাকলেও তারা ভালো কাজ করেছে। অলমোস্ট আমরা তাদেরকে এই ক্রেডিটটা দিতেই পারি, বা দেওয়া উচিত, অন্তত এইটুকু কৃতজ্ঞতা বোধ আমাদের আসলে দেখানো উচিত। তো আশা করবো যে এই যে ধারাবাহিকতা, সংস্কার বা রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তনের এবং অর্থনৈতিক প্রশাসনিক পুনর্গঠনের দায়িত্ব বর্তমানে ইউনূস সরকার পদত্যাগ করে তারেক জিয়ার নেতৃত্বাধীন 20 দলীয় জোট, অর্থাৎ 20 দলীয় জোটের নেতৃত্বাধীন যে সরকার ব্যবস্থা, সেই সরকারের হাতে ন্যস্ত করেছে। আশা করব পরবর্তীতে যে 5 বছর থাকবে তারেক রহমানের সরকার, সেই তারেক রহমানের সরকারটা বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যাবে, প্রত্যেকটা দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে এবং বাংলাদেশের মানুষের আস্থা অর্জনে ভূমিকা পালন করবে তারেক রহমানের সরকার। এই প্রত্যাশা আমরা করতেই পারি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।